স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম পৃষ্ঠার মূলদ ও অমূলদ সংখ্যা এবং বর্গ ও বর্গমূল কাকে বলে এই নিয়ে বিস্তারিত। ওকে, দেখো এখানে শুরুতেই লেখা আছে মূলদ সংখ্যা। হ্যাঁ, আমাদের জানতে হবে মূলদ সংখ্যা কাকে বলে। যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। তার মানে আমরা যে সংখ্যাগুলো নিব সেগুলোকে ভাগ আকারে অবশ্যই প্রকাশ করতে হবে এবং তার মানটা আসতে হবে কি একদম পূর্ণ। ইয়েস, মূলদ সংখ্যা হওয়ার ক্ষেত্রে শর্ত আমাদের কয়টি? দুটি। কি কি শর্ত? আমাদের এক নম্বরে যে শর্ত রয়েছে তা হলো আমাদের কি করতে হবে? পি ও কিউ পূর্ণ সংখ্যা হতে হবে। আমি যে দুটো সংখ্যা নিব অবশ্যই ওই সংখ্যা দুটাকে পূর্ণ সংখ্যা হতে হবে। এবং দ্বিতীয় নম্বরে আমার যে শর্ত রয়েছে তা হলো কিউ নট ইকুয়াল 0, অর্থাৎ কিউ এর মান কখনো শূন্য হওয়া যাবে না। আমি তোমাদের এইটার উচ্চারণ কিভাবে করবে সেটা সহজভাবে লিখে দিয়েছি। অর্থাৎ আমাদের যদি সমান চিহ্ন দিয়ে তার উপর যদি এরকম একটা দাগ থাকে তাহলে আমরা তার উচ্চারণ করব নট ইকুয়াল 0। আসলে মূলদ সংখ্যার উদাহরণ দিতে গেলে বলতে হয় প্রতিটি পূর্ণ সংখ্যাই কি আমাদের মূলদ সংখ্যা। যেমন আমরা লিখতে পারি 2, 3, -2, -3 ইত্যাদি। কারণ আমরা জানি প্রতিটি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচে সবসময় কত থাকে? 1 থাকে। যেমন আমরা 2 নিলাম, 2 এর নিচে আমাদের মনে মনে কত আছে? 1 আছে। আমরা 3 নিলাম, মনে মনে আমাদের নিচে কত আছে? 1 আছে। আবার -2 নিলাম, মনে মনে আমাদের নিচে কি আছে? 1 আছে। আবার -3 নিলাম, মনে মনে নিচে কত আছে? 1 আছে। তার মানে এটা হচ্ছে কি লব, এটা হচ্ছে কি হর। অর্থাৎ আমরা যদি পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ রূপে প্রকাশ করি তাহলে সেই সংখ্যাটিও আমাদের কি হতে পারে? মূলদ সংখ্যা হতে পারে। আশা করি মূলদ সংখ্যা কি এটা তোমরা বিস্তারিত এখন বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমি আলোচনা করব অমূলদ সংখ্যা কাকে বলে এবং অমূলদ সংখ্যা নিয়ে বিস্তারিত বর্ণনা। ওকে, দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি আগেই লিখে রেখেছি অমূলদ সংখ্যা। হ্যাঁ, অমূলদ সংখ্যা কাকে বলে? যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে কি বলে? অমূলদ সংখ্যা বলে। যেমন আমরা এখানে নিয়েছি √2, √3, 2 + √3 ইত্যাদি। কেননা আমরা যদি √কে একটা পূর্ণ সংখ্যায় আনতে চাই তাহলে আমাদের হবে না, কারণ এটার মান হবে কত? 1.414 থেকে শুরু করে আজীবন পর্যন্ত চলতে থাকে। মানে আমরা এই সমস্ত √এর মান কখনো সঠিকভাবে নির্ণয় করতে পারবো না। তার মানে এই সমস্ত সংখ্যাকে কখনো কি করা যাবে না? পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। আশা করি তোমরা এই অমূলদ সংখ্যা কি এটাও বুঝতে পারলা। এখন আমি এই সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম পৃষ্ঠার যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বর্গ কাকে বলে এবং বর্গমূল কাকে বলে। এ নিয়ে বিস্তারিত আলোচনা করে তোমাদেরকে আমি সহজভাবে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি ইতিমধ্যে লিখে রেখেছি বর্গ এবং বর্গমূল। তার মানে আমরা এই দুটির সংজ্ঞা এখন শিখব। দেখো এখানে লেখা আছে কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ। তার মানে আমরা বর্গের সূত্রটা শিখে নিলাম এবং বর্গমূল কাকে বলে তা এখন শিখব। এবং সংখ্যাটি হলো ওই সংখ্যার বর্গমূল। তার মানে আমরা বর্গ এবং বর্গমূলের সূত্র জেনে নিলাম। এ পর্যায়ে তোমাদের বোঝার সুবিধার্থে আরো একটি চমৎকার উদাহরণ দিয়ে বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আমি এখানে 2 নিলাম, আবারও 2 নিলাম, অর্থাৎ 2 কে 2 দ্বারা গুণন করলাম। মূলত আমাদের এখানে বেস হচ্ছে 2 আর এখানে 2 আছে কয়টা? 2টা। তার মানে আমরা যদি 2 কে 2 দ্বারা গুণন করি বা 2 কে যদি বর্গ করি আমাদের কত হবে? 4 হবে। ওকে, এই 4 কে যদি আবার বর্গমূল করি তাহলে আমাদের 2 হবে। এই উদাহরণ থেকে তোমরা কি শিখতে পারলা? আসলে এই উদাহরণ থেকে আমরা শিখতে পারলাম যে এখানে 2 এর বর্গ হলো কত? 4। কত হয়েছে? 2 এর বর্গ 4। আবার 4 কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমাদের বর্গমূল হয়েছে কত? 2। অর্থাৎ বর্গ এবং বর্গমূল সম্পর্কিত যে সংজ্ঞাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবং
কিভাবে বর্গ এবং বর্গ থেকে বর্গমূল বের করতে হয় তা তোমাদের শিখিয়ে দিলাম। আশা করি এই বিষয়টি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের ক্লাসে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর পৃষ্ঠা 2 এর যে অঙ্কগুলো দেওয়া আছে, আমাদের হোমওয়ার্ক বা কাজ, সেই কাজ কিভাবে সহজেই সমাধান করা যায় তা নিয়ে এখনই তোমাদের সাথে আমি আলোচনা করছি। যে কাজ 1 নম্বরে দেওয়া আছে তা ছিল এরকম যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 1, 4, 5, 6, 9 হলেই সংখ্যাটি কি বর্গ সংখ্যা হবে? আমরা এটা কি করব, এখন আসলে দেখব যে আসলেই কি বর্গ হবে কিনা। ঠিক আছে, আমি যেভাবে তোমাদের এই অঙ্কটির উত্তর করে দিয়েছি তা হচ্ছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 1, 4, 5, 6, 9 হলেই সংখ্যাটি বর্গ সংখ্যা হবে না। কারণ 10, 11, 14, 15, 56, 99 ইত্যাদি বর্গ সংখ্যা নয়। কিভাবে আমরা বুঝলাম? আমরা যদি এই 10 কে বর্গ করি কখনো কি আমাদের পূর্ণ সংখ্যা হবে? হবে না। যদি অনুরূপ ভাবে আমরা 11 কে করি বর্গমূল হবে? হবে না। এবং 15 কে যদি আমরা বর্গমূল করি, এমনকি আমরা যদি 99 কেও বর্গমূল, পূর্ণ বর্গ সংখ্যা আসবে না। যেমন আমরা যদি 25 কে যদি বর্গমূল করি তাহলে আমাদের কি আসবে? 5 আসবে। আমরা যদি অনুরূপ ভাবে 16 কে বর্গমূল করি তাহলে আমাদের কত আসবে? 4 আসবে। অর্থাৎ এই যে আমাদের অঙ্কগুলো দেয়া আছে, এই অঙ্কগুলো দ্বারা কখনো আমাদের কি আসবে না? পূর্ণ বর্গের মান আসবে না। সবসময় আমাদের কি আসবে? দশমিক সংখ্যার মান আসবে। এজন্য আমরা বলতে পারি যে 0, 1, 4, 5, 6 হলে সেই সংখ্যাটিকে আমরা কি করতে পারবো না? কখনোই বর্গ সংখ্যা বলতে পারবো না। এ পর্যায়ে আমি 2 পৃষ্ঠার যে অঙ্কটি নিয়ে আলোচনা করব তা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তা হচ্ছে আমাদের 2 নম্বরের যে অঙ্ক আছে তা হলো নিচের সংখ্যাগুলোর কোনগুলো পূর্ণ বর্গ সংখ্যা নির্ণয় করো। এক্ষেত্রে আমাদের যে কোনো সংখ্যা দিয়ে যদি বলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা কিনা, কিভাবে আমরা নির্ণয় করব? এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যদি কোনো সংখ্যাকে আমরা পূর্ণ বর্গ সংখ্যা বলি তাহলে আমাদের একটা সূত্র মনে রাখা, যে সূত্রটা আমি ইতিমধ্যে তোমাদের জন্য হোয়াইট বোর্ডে লিখে রেখেছি। আচ্ছা দেখো, আমাদের এখানে কিছু সংখ্যা যে আছে, একটা হলো 2062, একটা হলো 1057, একটা হলো 23453, একটা হলো 1068। হ্যাঁ, এই সংখ্যাগুলো পূর্ণ বর্গ সংখ্যা কিনা কিভাবে আমরা বুঝবো? অবশ্যই আমাদের বোঝার জন্য একটা সূত্র মনে রাখতে হবে। কি তা আমি লিখে রেখেছি। আমরা জানি যেসব সংখ্যার সর্ব ডান দিকের একক স্থানীয় অঙ্ক 2, 3, 7 বা 8 থাকে তা পূর্ণ বর্গ সংখ্যা নয়। মানে আমরা যদি অঙ্ক গণনা করি কিভাবে শুরু হয়? আমাদের ডান দিক থেকে কি হয়? একক, দশক, শতক, হাজার, এভাবে আমাদের কি কোটি থেকে শুরু করে আরো যেতে পারে, তাই না? তো আমাদের তাহলে এখানে মনে রাখতে হবে যে আমাদের এই যে যেমন আমরা যদি বলি যে একক, দশক, শতক, হাজার, হ্যাঁ, আমাদের এই সর্বদানের একক স্থানীয় অঙ্ক যদি 2, 3, 7 বা 8 থাকে তাহলে সেই সংখ্যাটি কখনো কি হবে না? বর্গ সংখ্যা হবে না। তাহলে এই অঙ্ক থেকে দেখো এখানে লেখা আছে যে এখানে 2062 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2। কেননা আমরা সংখ্যা গণনার ক্ষেত্রে কই থেকে শুরু করি? মানে ডান দিক থেকে শুরু করি, একক, দশক, শতক, হাজার, এভাবে আমরা শুরু করি। সুতরাং শুরুতেই যদি আমাদের 2 থাকে এবং আমাদের যদি সূত্র অনুযায়ী মিলে যায় তাহলে এই সংখ্যাটি কখনো কি হবে না? পূর্ণ বর্গ সংখ্যা হবে না। সুতরাং 2062 সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয়। ইয়েস, তার মানে পরের অঙ্কটাও যদি আমরা একইভাবে দেখি যে আমাদের সর্বডানের একক স্থানীয় অঙ্ক কত? 7। তাহলে এই সংখ্যাটি কিনা পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ এই যে সূত্রের সাথে আমাদের মিলে গেছে। পরের অঙ্কটাও যদি আমরা দেখি আমাদের স্থানীয় অঙ্ক, পরের অঙ্কটাও যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে এখানে সর্বডানের একক স্থানীয় কত? 3। তার মানে আমাদের সূত্রের সাথে মিশে যাচ্ছে। তার মানে এই অঙ্কটিও কিনা আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়। এবং পরের অঙ্কটাও যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে এই অঙ্কটার সর্বডানের একক স্থানীয় অঙ্ক কত? 8। তার মানে এই জাতীয় যত অঙ্ক আসবে, এবং আমাদের মনে রাখতে হবে যদি কোনো সংখ্যার সর্বডানের একক স্থানীয় অঙ্ক কত? 2, 3, 7 বা 8 থাকে তাহলে সেই সংখ্যাটি কখনো কি হবে না? পূর্ণ বর্গ সংখ্যা হবে না। আশা করি এই অঙ্কের মাধ্যমে এই বাকি অঙ্কগুলা তোমরা খুব সহজে কি করতে পারবে? বাসায় অবশ্যই করতে পারবে। আর বাকি অঙ্কগুলো তোমাদের জন্য 2 পৃষ্ঠার আমি হোম টাস্ক দিয়ে দিলাম। এ পর্যায়ে আজকের এই সপ্তম শ্রেণীর 2 পৃষ্ঠার 3 নাম্বার যে অঙ্কটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তা হচ্ছে এই রকম।
5টি সংখ্যা লেখো যার একক স্থানের অঙ্ক দেখেই তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায়। হ্যাঁ, এই অঙ্কটা ঠিক আমাদের 2 নাম্বার অঙ্কের অনুরূপ। জাস্ট আমাদের সূত্রটা জানতে হবে এবং সূত্রের পরে আমাদের কি করতে হবে, একটু উদাহরণ দিয়ে দিলে আমাদের অঙ্কটি সমাধান হয়ে যাবে। দেখো কিভাবে 5 সেকেন্ডে এই ধরনের অঙ্ক পরীক্ষার কেন্দ্রে আমরা সমাধান করতে পারবো। আচ্ছা, আমরা তো একটা সূত্র জানি, তা হচ্ছে যে সব সংখ্যার সর্ব ডান দিকের একক স্থানীয় অঙ্ক 2, 3, 7 বা 8 হয় তা পূর্ণ বর্গ সংখ্যা নয়। ইয়েস, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? যেমন আমি একক স্থানের অঙ্ক 12 ধরছি, এই 12 রে আমি একক স্থানের অঙ্ক 2 নিয়েছি, আবার পরের সংখ্যাটা নিয়েছি আমি 13, একক স্থানের অঙ্ক আমি কত নিয়েছি? 3 নিয়েছি। পরের সংখ্যাটি আমি নিয়েছি কত? 17, একক স্থানের অঙ্ক আমি 7 নিয়েছি। পরের সংখ্যাটি আমি নিয়েছি 18, একক স্থানের অঙ্ক 8 নিয়েছি। এবং সর্বশেষ 5টি যেহেতু আমাদের অঙ্ক দিতে বলছে এবং সর্বশেষ যে 5 নাম্বার আমি একটা সংখ্যা বা অঙ্ক নিয়েছি তা হলো 28। সর্বডানের অঙ্ক কত আমার? সর্বডানের আমার একক স্থানীয় অঙ্ক কত? 8। তার মানে এসব সংখ্যাকে যদি আমি কখনো বর্গমূল করি, যেমন আমি যদি এই 12 কে বর্গমূল করি, আমাদের কখনো কি হবে না? পূর্ণ সংখ্যা আসবে না। অর্থাৎ এখানে সামথিং কিছু আসার পর দশমিক দেওয়ার পর কি আসবে? এরকম একটা সংখ্যা আসবে। তারপরে আমি 13 কে যদি অনুরূপ ভাবে বর্গমূল করি, ওই দেখা যায় যে আমাদের কখনো পূর্ণ সংখ্যা আসবে না। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে 12, 13, 17, 18 বা 28 এই 5টি সংখ্যা কি কখনোই পূর্ণবর্গ সংখ্যা নয়। অর্থাৎ 2 এবং 3 নাম্বার অঙ্ক শিখতে হলে অবশ্যই তোমাদেরকে আমার এই যে সূত্র আছে, যে সব সংখ্যার সর্ব ডান দিকের একক স্থানীয় অঙ্ক 2, 3, 7 বা 8 হয় তা পূর্ণবর্গ সংখ্যা নয়, এই সূত্রটি অবশ্যই মনে রাখলে অবশ্যই এই ধরনের যে অঙ্ক পরীক্ষা আসুক না কেন তোমরা ইজিলি অবশ্যই সহজেই সমাধান করতে পারবে।